নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রীতিমতো খেলছেন। প্রথম আলোতে সাক্ষাৎকার দিলেন গণ অভ্যুত্থানের ১৫০তম দিনে। তারপরেই বিএনপির সভানেত্রী খালেদা জিয়ার বাসভবনে গিয়ে সস্ত্রীক দেখা করলেন। খালেদা জিয়া সম্ভবত দ্বিতীয় সপ্তাহে চলে যাবেন লন্ডনে চিকিৎসার জন্য, কাতার এয়ারওয়েজের এয়ার অ্যাম্বুলেন্সে। খালেদা জিয়া কোনো সাংবিধানিক পদে নেই, তা সত্ত্বেও তার বাসভবনে গিয়ে সস্ত্রীক সেনাপ্রধান কেন তার সঙ্গে দেখা করলেন? আসলে সেনাপ্রধান প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে একটা জিনিস পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রাণ ভোমরা হচ্ছে সেনাবাহিনী এবং সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের কাজকর্মকে পছন্দ করছে না। অভ্যুত্থানের ৫ মাস কেটে যাওয়ার পর বাংলাদেশের পরিস্থিতি উত্তর খারাপ হচ্ছে। সবথেকে বেশি প্রভাব পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার উপর, তাদের টিকে থাকার লড়াইয়ের উপর। জিনিসপত্রের অগ্নিমূল্য, তলানিতে এসে ঠেকেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব জাস্টিস বন্ধ হচ্ছে না এবং ছাত্ররা নানা রকম দাবি দাওয়া পেশ করে বাংলাদেশের সমাজে একটা অস্থিরতা তৈরি করতে চাইছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ইউনূস থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা, বিশেষ করে আসিফ নজরুল বলুন, মাহফুজ বলুন, নাহিদ ইসলাম বলুন, ওই যে ছাত্র সমন্বয়ক সার্জিস হাসনাত, এরা কথায় কথায় ভারত বিরোধিতা, ভারতীয় আধিপত্যবাদ, শেখ হাসিনাকে কার্যত ভারতের দাসী বলে উল্লেখ পর্যন্ত করেছিলেন। কিন্তু সেনাপ্রধান সচেতনভাবে ভারত বিরোধিতার এই স্বরে নিজের গলা মেলাতে চাননি, কারণ তিনি বুঝতে পারছেন বাংলাদেশ এক অভূতপূর্ব সংকটের মুখে দাঁড়িয়ে। একদিকে বাংলাদেশের পূর্ব দিকে চট্টগ্রাম, বান্দারবনি, খাগড়াছড়ি, কক্সবাজার, নাফ নদী, উল্টো দিকে মংডো আরাকান আর্মির দখলে চলে গেছে। আরাকান আর্মি সেন্ট মার্টিন দ্বীপের সত্ত্ব দাবি করেছে, বলতে পারেন মালিকানা দাবি করেছেন। সেনাপ্রধান কি বলেছেন? যে ভারতের সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক রাখতে চাই, যাই চুক্তি হোক না কেন সেটা যেন ফেয়ার হয়। আমি 100% এগ্রি করি সেনাপ্রধানের এই বক্তব্যের সঙ্গে। অবশ্যই আমরা ফেয়ার ডিল চাই, অতীতেও আমরা ফেয়ার ডিল করেছি, ভবিষ্যতেও করব। সেনাপ্রধান সচেতনভাবে ইকুয়ালিটির প্রেক্ষিতে ভারতের সঙ্গে সম্পর্ক চাননি, কারণ কোনো অবস্থাতেই বাংলাদেশ ভারতের সমকক্ষ নয়, কোনো অবস্থাতেই। তার ভারতের যা সেনাবাহিনী স্ট্রেংথ, ভারতের যা জনসংখ্যা, ভারতের যা আর্থিক শক্তি, ভারতের যা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এর ধারে কাছে বাংলাদেশ আসে না। কিন্তু বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যে চুক্তি হোক না কেন সেই চুক্তি অবশ্যই ন্যায্য হওয়া উচিত এবং এটা আমরা মনে করি। বাংলাদেশও তাদের নিজেদের স্বার্থ দেখবে এবং আমরাও আমাদের নিজেদের স্বার্থ দেখব। তাহলে এই যে ভারত বিরোধিতার জিগিরটা তোলা হচ্ছে, এটা একটা কাল্পনিক শত্রু, জানেন তো। পাকিস্তানও দীর্ঘদিন ধরে ভারত বিরোধিতার জিগির তুলেছে এবং 1000 বছর ধরে ভারতের সঙ্গে যুদ্ধ করার হুমকি দিয়েছে। আর ওদিকে পাকিস্তানের 3 কোটি বাচ্চা স্কুলে যেতে পারে না, জন্মলগ্ন থেকে সম্ভবত 25 বার IMF এর কাছে বেল আউট প্যাকেজ চেয়েছে। পাকিস্তান নিজে তার বিভিন্ন সীমানায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ করছে। তেহরিকে তালিবান পাকিস্তান আফগান তালিবানদের মদতে পাকিস্তানের সেনা রেঞ্জারদের উপর হামলা চালাচ্ছে। পাকিস্তান আবার পাকতিকা প্রদেশে আফগানিস্তানের বোমাবর্ষণ করেছে। তা দু দেশের সম্পর্ক তিক্ত হয়ে গেছে। আসলে
আফগানিস্তান পাকিস্তান আফগানিস্তানের যে বর্ডার ডুরান্ড লাইন ব্রিটিশরা ঠিক করেছিল সেটাকে মানে না। তাহলে পাকিস্তান আফগান তালিবানদের সঙ্গে বিবাদে জড়িয়েছে, অন্যদিকে বালুচিস্তান স্বাধীনতার দাবি করছে, বালুচ লিবারেশন আর্মির একটা অংশ ইরানে আশ্রয় নিয়েছে, তাদের মজিদ ব্রিগেড চীনা নাগরিকদের উপর হামলা করছে, পাকিস্তান চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্তর্গত। তাহলে পাকিস্তান নিজেই নানাবিধ সমস্যায় জর্জরিত। পাক অকুপায়েড কাশ্মীরের মানুষ চাইছে ভারতের সঙ্গে যুক্ত হতে, তাদের ন্যায্য দাবি জোর করে পাকিস্তান ভারতের এই অংশটাকে দখল করে রেখেছে। এর মধ্যে পণ্ডিত নেহরুর ভুল বিদেশ নীতি অবশ্যই এর জন্য দায়ী। তাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড়িয়ে ভারতের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে চেয়েছেন। দেখুন, এই যে ভারতীয় আধিপত্যবাদ, এই ভারত বোধহয় যুদ্ধ করলো, এই বোধহয় ভারত হামলা করলো, এই ন্যারেটিভগুলো তৈরি হলে বাংলাদেশের মাটিতে একদল রাজনীতিবিদ, একদল সেনাকর্তা, একদল আমলা উপকার হয়, ঠিক যেটা পাকিস্তানেও হয়েছে। এই যে যুদ্ধজিগির তুললে সমরাস্ত্র কেনার ব্যয় বরাদ্দ বাড়ে, সেই ব্যয় বরাদ্দ যত বাড়ে তত কমিশন কাটমানি খাওয়ার সুযোগ বাড়ে, এবং এই যুদ্ধজিগির তুলে দেখবেন পাকিস্তান গরিব দেশ, কিন্তু সেখানকার আমলা, রাজনীতিবিদ, সেনাকর্তারা প্রভূত সম্পত্তির মালিক। কিভাবে হয়েছে? মেনলি এই সমস্ত কন্ট্রাক্ট তারা দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানকে, সেই দেওয়ার বিনিময়ে তারা কাটমানি পেয়েছেন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এই যে বাংলাদেশে জিগির উঠেছে পাকিস্তান থেকে তারা যুদ্ধ বিমান কিনবে 50টা, ওই যে দালালরা যারা ডিফেন্স কন্ট্রাক্ট ইনিশিয়েট করেন, দালাল আছে না, সেই দালালরা এখন পাকিস্তান হাই কমিশন ঢাকায় অত্যন্ত তৎপর। তাই যখনই এই যুদ্ধ বিমান বলুন, সাবমেরিন বলুন, যুদ্ধ জাহাজ কেনার কথা আসে, তখন এই দালালরা খুব অ্যাক্টিভ হয়ে ওঠে, কারণ 2 পয়সা কামানোর সুযোগ থাকে। সেই জন্য দেশের মাটিতে যত ভারত বিরোধিতা জিগির তোলা যাবে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হওয়া যাবে, এটা কিন্তু একটা ফেক ন্যারেটিভ। ভারত সম্প্রসারণবাদী রাষ্ট্র নয়, ভারত কাউকে কখনো আক্রমণ করেনি, আক্রান্ত হওয়ার পর ভারত আক্রমণ করেছে। এটা আমাদের ঐতিহ্য, পরম্পরা। তাই কোনোদিন বাংলাদেশে ভারত আক্রমণ করবে না। হ্যাঁ, যদি দেখি আমরা বাংলাদেশের মাটিতে জঙ্গি জিহাদি কার্যকলাপ বেড়েছে, তখনও তো স্ট্র্যাটেজিক্যাল স্ট্রাইক হতে পারে, সেটা কিন্তু ফুল ফ্লেজেড ওয়ারফেয়ার নয়। এবং বাংলাদেশের মানুষ যাতে বিপদে পড়ে সেটা ভারত সরকার চায় না। যতই ভারত বিরোধিতা জিগির তোলা হোক না কেন, ওখানে ভারত কিন্তু এখনো চাল পাঠাচ্ছে, পেঁয়াজ পাঠাচ্ছে, অন্যান্য সামগ্রী পাঠাচ্ছে, সবই পাঠাচ্ছে, কিচ্ছু বন্ধ হয়নি। তো শুধু ভিসাটা রেস্ট্রিক্ট করা হয়েছে। সেনাপ্রধান কি বলেছে? যে ভারত থেকে বাংলাদেশেও প্রচুর মানুষ আসেন, কাজ করেন, বিশেষত ওদের যে বস্ত্র শিল্প, যেটা ওরা এক্সপোর্ট করে, প্রচুর বিদেশি মুদ্রা আয় করে, সেখানে বহু কোম্পানির শীর্ষ পদে ভারতীয়রা, স্কিলড হ্যান্ড ভারতীয়রা, ডিজাইনার, ইঞ্জিনিয়ার, ম্যানেজারিয়াল পোস্টে ভারতীয়রা আছেন। তো আবার বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতবর্ষে চিকিৎসা করাতে আসেন, এরা বাস্তব, অস্বীকার করে কোনো লাভ নেই। তা সেনাপ্রধান এই বাস্তবতাকে স্বীকার করে নিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চেয়েছেন। একবারও তিনি আর্ম ফোর্সে আছেন, সর্বাধিনায়ক, ভারতীয় আধিপত্যবাদের কথা বলেননি, ভারত যুদ্ধ জিগির তুলেছে এটা কিছু বলেননি। তিনি বলছেন যেন ডিলটা ফেয়ার হয়, তাতে দুদেশেরই স্বার্থ সুরক্ষিত থাকবে। এবং সেনাপ্রধান স্পষ্ট করে বলে দিয়েছেন যে তাদের আর আস্থা নেই ইউনূসের এই অন্তর্বর্তী সরকারের উপর। কারণ তিনি নিজে বলেছেন যে অভ্যুত্থানের 5 মাস কেটে যাওয়ার পরেও বাংলাদেশের যে অবস্থা ছিল তার থেকে অবস্থা ডিটোরিয়েট করেছে। এটা সেনাপ্রধান বলছেন। অর্থাৎ ইউনূসের উপর অনাস্থা। এবং সেনাপ্রধান বলেছেন যে আমরা রাজনীতিতে থাকবো না যতদিন আমি সেনাবাহিনীর শীর্ষ পদে আছি। কিন্তু তিনি এটাও বুঝিয়ে দিয়েছেন যে সেনাবাহিনী এই মুহূর্তে বাংলাদেশের আসল ক্ষমতার অধিকারী। শুধু ইউনূস
যে একটা পুতুল মাত্র, সেটাও কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে, সমাজ মাধ্যমে খবর বেরোচ্ছে যে অনেক উপদেষ্টারা দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন। স্বয়ং ইউনূসও ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, কারণ তার একটা ধান্দা ছিল। সেই ধান্দাটা হচ্ছে সংস্কার 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 করে, বিভিন্ন সংস্কার কমিশন তৈরি করে নির্বাচনটাকে যত দেরিতে করা যায় ততদিন উনি ক্ষমতা ভোগ করবেন। কিন্তু সেনাপ্রধান যেভাবে বলে দিয়েছেন যে সংস্কার নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক দলই সংস্কার করবে, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক দল সরকারে আসবে, তারা সিদ্ধান্ত নেবে কোন কোন সংস্কারের প্রয়োজনীয়তা আছে। তাই সংস্কারের কথা বলে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া যায় না। ইউনূস যখন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছিলেন, ঠিক সেই সময় সেনাপ্রধান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন সর্বোচ্চ 18 মাসের মধ্যে নির্বাচন করা উচিত। তা ইউনূসের এটা পছন্দ হয়নি, তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। সেনাপ্রধানকে ইউনূসের মনোভাব জানানো হয়েছিল, কিন্তু সেনাপ্রধান তার অবস্থান থেকে এক চুলো সরেননি। কারণ সেনাপ্রধান জানেন শুধু ইউনূসের বাংলাদেশে কোনো জনভিত্তি নেই, তার কিন্তু কোনো জনপ্রিয়তাও নেই। তিনি একটা রাজনৈতিক দল খোলার চেষ্টা করেছিলেন, সুবিধা না করতে পেরে সেই রাজনৈতিক দলটাকে ডিসব্যান্ডেল করে দেন। এবং শেখ হাসিনার উপর তার ব্যক্তিগত আক্রোশ ছিল, সেই ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্যই কিন্তু তিনি এই গণ অভ্যুত্থানকে সব রকমভাবে সহায়তা করেছিলেন। হঠাৎ করে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান তো হয়নি, এরকম কিছু একটা হবে দীর্ঘদিন ধরে তার পরিকল্পনা হয়েছিল, সম্ভবত 2019 সাল থেকে। এবং ইউনূস তার পার্ট অ্যান্ড পার্সেল ছিলেন। তার বার্তাবাহক ছিলেন ওই হিজবুত তাহরিরের সদস্য মাহফুজ, যাকে ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনের সভায় অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বলেছেন। শুধু ইউনূস কোটি কোটি টাকার মালিক, তিনি অনেক জায়গায় টাকা ছড়ান। অভ্যুত্থানকে সফল করতে ইউনূস টাকা দিয়েছিল। আচ্ছা, বাংলাদেশে কি ইউনূস ছাড়া কোনো ব্যক্তি নেই? নামী ব্যক্তি যারা একটা গ্রহণযোগ্যতা আছে, অন্তত যিনি বাংলাদেশকে চেনেন। ইউনূস বাংলাদেশকেই তো চেনেন না, থাকেন কখন দেশে বা থাকতেন কখন? তাহলে ইউনূসকেই ছাত্ররা হঠাৎ মনে করলো তাকেই অন্তর্বর্তী সরকারের প্রধান করতে হবে, এবং ইউনূস রাজি হলেন। ঢাকা বিমানবন্দরে নেমে বললেন ছাত্ররা বলেছে বলে আমি দায়িত্ব নিয়েছি, সংকটের সময় আমাকে কিন্তু 6 বছর সময় দিতে হবে। আপনারা যদি ইউনূসের পুরনো বক্তব্য দেখেন তাহলে আমি যা বলছি দেখবেন ঠিক সেই কথাই ইউনূস বলেছিলেন, 6 বছর তাকে সময় দিতে হবে। অর্থাৎ প্রথম থেকে ইউনূস এই অভ্যুত্থানের বিষয়টা জানতেন, এবং অভ্যুত্থানকে সফল করতে হলে যা যা করণীয় তিনি আড়াল থেকে সবগুলোই করেছেন। কিন্তু যখন তিনি ক্ষমতাটা পেলেন তখন তিনি কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশার কণামাত্র পূরণ করতে পারলেন না। শেখ হাসিনার কাজকর্ম, তার সরকারের পরিচালনার ধরন, তার অটোক্রেটিক বিহেভিয়ার, নির্বাচনের নামে প্রহসন, এইসব নিয়ে বাংলাদেশের মানুষের ক্ষোভ ছিল। সেই ক্ষোভটাকে কাজে লাগানো হয়েছে, মানুষ রাস্তায় নেমেছে। সাধারণ মানুষের পাশাপাশি জঙ্গি জেহাদিরা, আমেরিকার ডিপ স্টেট এবং অবশ্যই আইএসআই এবং এই সমস্ত চক্রান্তের মধ্যমণি ছিলেন এই শুধু ইউনূস। তো বাংলাদেশের মানুষ ভেবেছিলেন যে একজন নোবেল লরিয়েট এসেছেন দেশের হাল ধরতে, সোনার বাংলা হবে। কয়েকদিন যেতে যেতেই তাদের আশাভঙ্গ হয়েছে। তারা এখন প্রকাশ্যে বলছেন যে আগের জমানাটাই ভালো ছিল। সেনাপ্রধান বাংলাদেশের মানুষের এই মনোভাবটাকে হৃদয়ঙ্গম করেই ইউনূসকে বার্তা দিয়েছেন, আপনি এবার মানে মানে কেটে পড়ুন, খুব তাড়াতাড়ি নির্বাচন দিন, সরকার তৈরি হোক,
আপনি সসম্মানে বিদায় নিন। আর যদি সসম্মানে বিদায় নিতে না চান তাহলে যে কোনো রকমের পরিণতির জন্য তৈরি থাকুন। স্পষ্ট বার্তা ইউনূসকে। ইউনূস নিজেই তো নিঃসঙ্গ, একাকী, তার কথা কি কেউ শোনে? ছাত্রদের অযৌক্তিক দাবি দাওয়া তাকে মানতে হয়। শঙ্কর প্রজাতির সরকার প্রথমে যে ছাত্ররা বলল না মুজিববাদী সংবিধানকে কবর দেব, তখন ইউনূসের প্রেস সচিব বললেন এটা প্রাইভেট ইনিশিয়েটিভ। কয়েক ঘন্টার মধ্যেই সরকার 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলল যে এই প্রোক্লামেশন তারাই তৈরি করবে। আরে একবার বললেন প্রাইভেট ইনিশিয়েটিভ, আবার বললেন আপনারাই তৈরি করবেন। এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে, অর্থাৎ কোনো সমন্বয় নেই। এবং যাদেরকে ইউনূস উপদেষ্টা হিসাবে বেছেছেন, দু একজন বাদে তাদের কর্মদক্ষতা নিয়ে বাংলাদেশের মানুষের অভিজ্ঞতা খুব সুখের নয়। তারা ইউনূসের সহকারী ছিলেন, গ্রামীণ ব্যাংকে ছিলেন, ইত্যাদি ইত্যাদি। তাদেরকে ইউনূস বেছে বেছে নিয়েছেন। 18 কোটি মানুষের দেশে সরকার পরিচালনা করা গ্রামীণ ব্যাংক পরিচালনা করার মতো নয়, কোনো এনজিও পরিচালনা করার মতো নয়। এটা ইউনূস বুঝতে পারছেন না। আর তার উপর 20 জানুয়ারি ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় আসছেন। ট্রাম্প আর ইউনূসের সম্পর্ক কি আমরা সবাই জানি, নতুন করে বলবো না। তার উপরে এই মুহূর্তে সেনা প্রদানের কার্যত অনাস্থা জ্ঞাপন ইউনূসের উপর। তাহলে ইউনূসের সামনে কি পড়ে রয়েছে, সুযোগ কি আছে, কি পদক্ষেপ নিতে পারেন? এক, সেনা প্রদানের দাবি নতমস্তকে মেনে নিয়ে খুব তাড়াতাড়ি নির্বাচন করা। 2, দাবি মানতে অস্বীকার করা। দাবি মানতে যদি অস্বীকার করেন, বলে রাখছি ইউনূস আর বেশি দিন ঢাকায় এই রাজ্যপাট সামলাতে পারবেন না। নির্বাচন তাকে দিতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে। বিএনপি এই দাবিটা দীর্ঘদিন ধরে করছে। জামাতের অবস্থান একটু গন্ডগোলের। দেখুন, জামাত বলেছে একমাত্র সেনাবাহিনী এবং জামাতই প্রকৃত দেশপ্রেমিক শক্তি বাংলাদেশে। এই কথাটা শুনে হাসবো না কাঁদবো? 71-এর মুক্তিযুদ্ধে জামাতের অবস্থান কি ছিল আপনারা জানেন? এই আপনার আলসাম, সালবাদার, রাজাকারেরা কারা? এরা সব জামাতপন্থী। তাদের নাতিপুতিরাই কিন্তু এই ছাত্রগুলো, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বিষয়টাকে ইতিহাসে আগে রাখতে চাইছেন। সেজন্য পাঠ্যপুস্তক বদল হচ্ছে, সংবিধান বদলের দাবি জানানো হচ্ছে, জাতির পিতা মুজিব থাকবেন না বলা হচ্ছে, এরকম বহুবিধ কর্মকাণ্ড হচ্ছে। এবং পরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘুদের নিধন করা হচ্ছে, কি এথনিক ক্লিনজিং বলা হয়। জামাত যতই মুখে বলুন সমস্ত ধর্মের মানুষ বাংলাদেশের নাগরিক, আসলে জামাত ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে সনাতনীদের বাংলাদেশের যত নষ্টের মূল বলে মনে করেন। এই যে চিন্ময় প্রভুর জামিনটা হলো না, ফরহাদ মাজাহার পর্যন্ত বলেছিলেন যে চিন্ময় প্রভুকে তিনি চেনেন, তার সাথে কথা হয়েছে, চিন্ময় প্রভু দেশবিরোধী কাজে যুক্ত থাকতে পারেন বলে তিনি মনে করেন না। প্রকাশ্যে বলেছিলেন ফরহাদ মাজাহার ইউনূসের সামনে। কিন্তু সরকারি উকিল বলছে যে দেশদ্রোহিতার অভিযোগ আছে, তাই জামিন দেওয়া যাবে না। আদালত বলছে যে পুলিশি তদন্তে রিপোর্ট পাওয়া যায়নি, সেটা না পেলে, জামিন পেলে তদন্তে অসুবিধা হতে পারে। অর্থাৎ চিন্ময় প্রভুকে পরিকল্পিতভাবে জেলে আটকে রাখো। তিনি একবারে প্রেশার সুগারের রোগী, শীর্ণ হয়ে গেছেন। অর্থাৎ চিন্ময় প্রভুকে কেন্দ্র করে বাংলাদেশের সনাতনীরা যে জোট বাঁধছিল, সেটা যেন তারা বাঁধতে না পারে, তারা যেন তাদের দাবি দাওয়া নিয়ে সরব হতে না পারে, এটাই কিন্তু জামাত, হেফাজতে ইসলাম, ছাত্র শিবির, বিএনপির একটা অংশ এবং উপদেষ্টাদের একটা অংশের এজেন্ডা। তাই চিন্ময় প্রভুকে জেলে রাখো। সরকার যদি চাইতো চিন্ময় প্রভু মুক্তি পাক, সরকারি আইনজীবী জামিনের আর্জির বিরোধিতা করতেন না। তিনি বলতে পারতেন না জামিন
পেলে আপত্তি নেই, কিছু কিছু কন্ডিশন ইম্পোজ করতে হবে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। কিন্তু তিনি জামিনের বিরোধিতা করেছেন। অর্থাৎ ফরাদ মাজহারের মতো লোক যখন ইউনূসের সামনে খোলাখুলি চিন্ময় প্রভুকে তিনি চেনেন, চিন্ময় প্রভু দেশবিরোধী কাজ করতে পারেন না বলে প্রকাশ্যে সরব হচ্ছেন, তারপরেও সরকারের আইনজীবী চট্টগ্রামের দায়রা আদালতে গিয়ে চিন্ময় প্রভু জামিনের বিরোধিতা করছেন। অর্থাৎ এই সরকারের উপর সন্ত্রাসবাদী জঙ্গি জেহাদিদের কতটা প্রভাব এর থেকেই বোঝা যায়। আর ইউনূস হচ্ছেন ঠুটো জগন্নাথ। তিনি সংস্কারের কথা বলে যতদিন সম্ভব গদি আঁকড়ে থাকতে চাইছেন। সেই প্রেক্ষিতে সেনাপ্রধান কার্যত অনাস্থা জানিয়েছেন এই অন্তর্বর্তী সরকারের উপর, প্রধান উপদেষ্টার উপর। যদি লাজ লজ্জা কিছুটা অবশিষ্ট থাকে, সম্মান যদি কিছুটা অবশিষ্ট থাকে, শুধু ইউনূসের এই মুহূর্তে পদত্যাগপত্র দিয়ে প্যারিসে ফিরে যাওয়া উচিত। যদি তিনি সেটা না করেন তাহলে অনেক অপমান লাঞ্ছনার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। সেনাপ্রধানের কথায় সেরকমই ইঙ্গিত মিলছে।